আজকে আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে ডিটারমিনেন্টস অফ দ্য জিএফআর। এখন হচ্ছে এই যে এই জিএফআরটা অর্থাৎ পার ইউনিট অফ টাইমে কতটুকু আমাদের গ্লোমেরুলার ফিল্টার তৈরি হচ্ছে অল দ্য ফাংশনিং নেফ্রনের মাধ্যমে, এটা হচ্ছে আমাদের দুইটা বিষয়ের উপর নির্ভর করে। হ্যাঁ, অর্থাৎ জিএফআর, দেখো এখানে লেখা দ্য জিএফআর ইজ ডিটারমাইন্ড বাই এক আর দুই, এই দুইটা বিষয়ের উপর নির্ভর করে। হ্যাঁ, এক নাম্বারটা হচ্ছে দ্য সাম অফ দ্য হাইড্রোস্ট্যাটিক অ্যান্ড কলয়েড অসমোটিক ফোর্সেস অ্যাক্রস দ্য গ্লোমেরুলার মেমব্রেন হুইচ গিভস দ্য নেট ফিল্ট্রেশন প্রেশার। আরেকটা হচ্ছে দ্য গ্লোমেরুলার কেএফ, এই কেএফটাকে বলতেছে ফিল্ট্রেশন কোএফিশিয়েন্ট। হ্যাঁ, এখন এখানে দেখো এক নম্বরে বলা আছে কি দ্য সাম অফ দ্য হাইড্রোস্ট্যাটিক এন্ড কলয়েড অসমোটিক ফোর্সেস, দ্য সাম অফ দ্য হাইড্রোস্ট্যাটিক এন্ড কলয়েড অসমোটিক প্রেশার। হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা হচ্ছে সেই প্রেশার, অর্থাৎ হাইড্রোস্ট্যাটিক প্রেশারের মাধ্যমে, হাইড্রোস্ট্যাটিক প্রেশার হচ্ছে পানির যে প্রেশার, ঠিক আছে, এইটা মনে রাখবা। হাইড্রোস্ট্যাটিক, হাইড্রো মানে কিন্তু ওয়াটার। হ্যাঁ, হাইড্রোস্ট্যাটিক প্রেশার হচ্ছে পানির যে একটা প্রেশার থাকে সেটা, আর কলয়েড অসমোটিক প্রেশারটা হচ্ছে কলয়েডাল সাবস্টেন্সের যে একটা ফোর্স দিবে। হ্যাঁ, এখন হচ্ছে এই কলয়েডাল সাবস্টেন্স বলতে এখানে মানে আমাদের এখানে হচ্ছে প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিনকে বোঝাচ্ছে কলয়েড অসমোটিক সাবস্টেন্স। হ্যাঁ, এই কলয়েড অসমোটিক সাবস্টেন্স অর্থাৎ প্লাজমা প্রোটিন যে ফোর্সটা দিবে সেটাকে বলতেছে হচ্ছে কলয়েড অসমোটিক ফোর্স, আর হাইড্রোস্ট্যাটিক ফোর্স মানে ওয়াটারের যে ফোর্স। হ্যাঁ, এটা আমি পরে একটু ডিটেলস বলতেছি, জাস্ট এতটুকু মনে রাখো। এবং জিএফআরটা হচ্ছে তাহলে কি, একটা ইকুয়েশন আছে জিএফআর সমান সমান তাহলে কি ফিল্ট্রেশন, গ্লোমেরুলার ফিল্ট্রেশন কোএফিশিয়েন্ট, যেটা হচ্ছে কেএফ দিয়ে প্রকাশ করে, আর গুণ হচ্ছে নেট ফিল্ট্রেশন প্রেশার। তাহলে এই দুইটা যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাবো, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা পাবো। হ্যাঁ, তার মানে কি, এখন আমি আবার বলি, এই স্লাইডটা আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে যে জিএফআর কি কি বিষয়ের উপর নির্ভর করতেছে, সেই বিষয়গুলোকে বলতেছে ডিটারমিনেন্টস অফ দ্য জিএফআর। এখন এইটা কোন দুইটা বিষয়ের উপর নির্ভর করছে, একটা হচ্ছে সাম অফ দ্য অর্থাৎ টোটাল হাইড্রোস্ট্যাটিক অ্যান্ড কলয়েডাল অসমোটিক ফোর্স বা প্রেসার অ্যাক্রস দ্য গ্লোমেরুলার মেমব্রেন। হ্যাঁ, এই ফোর্সগুলার হাইড্রোস্ট্যাটিক এবং কলয়েডাল অসমোটিক ফোর্সের উপর নির্ভর করছে, আর এটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন কোএফিশিয়েন্ট। এবং এই দেখো এখানে লেখা আছে দ্য সাম অফ দ্য হাইড্রোস্ট্যাটিক অ্যান্ড কলয়েড অসমোটিক ফোর্স, এগুলাকে যদি আমরা যোগ করি তাহলে আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে নেট ফিল্ট্রেশন প্রেশার। নেট ফিল্ট্রেশন মানে কি হচ্ছে, তুমি ধরো মানে অনেকগুলা এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার হয়তো বা দুই তিন জায়গার এক এক জায়গায় এক এক রকম যোগ করলাম, কলয়েডাল অসমোটিক ফোর্স এক এক জায়গায় এক রকম যোগ করলাম, যোগ বিয়োগ করে আলটিমেটলি তুমি যেটা পাবা সেটাকে কিন্তু নেট ফিল্ট্রেশন প্রেশার বলতেছে। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে জিএফআর আমরা কিভাবে বের করতে পারি, যদি গ্লোমেরুলার ফিল্ট্রেশন কোএফিশিয়েন্টকে নেট ফিল্ট্রেশন প্রেশার দিয়ে আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাবো, জিএফআর পাবো। এখন দেখো এখানে একটা খুব সুন্দর ইকুয়েশন দেওয়া আছে, সেটা হচ্ছে কি জিএফআর ক্যান বি দেয়ারফর বি এক্সপ্রেসড অ্যাজ, তাহলে কি জিএফআর সমান সমান, তাহলে একটু আগে কিন্তু আমরা দেখেছি জিএফআর সমান সমান ফিল্ট্রেশন কোএফিশিয়েন্ট ইনটু নেট ফিল্ট্রেশন প্রেশার, ঠিক আছে, এখানেও সেই ইকুয়েশন। এই নেট ফিল্ট্রেশন প্রেশারের এখানে দেখো ফিল্ট্রেশন কোএফিশিয়েন্ট তো ঠিক আছে, আর নেট ফিল্ট্রেশন প্রেশারের এখানে দেখো চারটা প্রেশারের এখানে প্লাস মাইনাস দিয়ে দেখানো আছে। হ্যাঁ, তাহলে এই চারটার সমান বা ওই যে একটু আগে যেটা বললাম সাম অফ দা হাইড্রোস্ট্যাটিক এন্ড কলয়েড অসমোটিক ফোর্স, যেটাকে নেট ফিল্ট্রেশন প্রেশার বলতেছে, এইটাকে এই ব্র্যাকেট দিয়ে এই চারটার সমন্বয়ে আসলে কিন্তু নেট ফিল্ট্রেশন প্রেশার। তাহলে নেট ফিল্ট্রেশন প্রেশারের পরবর্তী মানে নেট ফিল্ট্রেশন না লিখে আমরা এটা কি লিখতে পারি, এই চারটা জিনিস লিখতে পারি। এর মধ্যে দেখো তাহলে প্রথমটা যেখানে এখানে হোয়ার কেএফ হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি ফিল্ট্রেশন কোএফিশিয়েন্ট, ঠিক আছে, তারপর হচ্ছে এখানে দেখো পিজি, জি দেয়া, এই পিজিটা হচ্ছে এখানে জি দিয়ে মনে রাখবা গ্লোমেরুলার ক্যাপিলারি, আর বি যদি দেয়া থাকে সেটা হচ্ছে তোমার কি বোমেন্স ক্যাপসুল। জি দিয়ে বোঝাচ্ছে কি, তাহলে
গ্লোমেরুলার ক্যাপিলারি, বি দিয়ে বোঝাচ্ছে বোমেন্স ক্যাপসুল। আবার এই জি দিয়ে বোঝাচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি, বি দিয়ে বোঝাচ্ছে বোমেন্স ক্যাপসুল। তাহলে এখানে দেখো, এখানে পিজি অর্থাৎ হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইনসাইড দা গ্লোমেরুলার ক্যাপিলারিস। হ্যাঁ, আগে এটা বুঝো। পি দিয়ে, এখানে জি দিয়ে তো আমি বললাম গ্লোমেরুলার ক্যাপিলারি বুঝাচ্ছে, আর পি দিয়ে কিন্তু হাইড্রোস্ট্যাটিক প্রেসারটাকে বুঝাচ্ছে। এই পি দিয়েও হাইড্রোস্ট্যাটিক প্রেসার, কিন্তু এই পিটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারির হাইড্রোস্ট্যাটিক প্রেসার, আর এই পিটা কিন্তু বোমেন্স ক্যাপসুলের হাইড্রোস্ট্যাটিক প্রেসার। আর এই যে এখানে পাই, এখানে একটা পায়ের চিহ্ন আছে, এই পাইটা দিয়ে বোঝানো হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারির কলয়েড অসমোটিক প্রেসার, আর এই পাইটা দিয়ে বোঝানো হচ্ছে বোমেন্স ক্যাপসুলের কলয়েড অসমোটিক প্রেসার। ঠিক আছে, একটু তো বুঝতে পারছো। এখানে দেখো এবার কি দেয়া আছে যে পিজি অর্থাৎ হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইনসাইড দা গ্লোমেরুলার ক্যাপিলারিস। একটু তো বুঝতে পারলো, এটা তো আমি আগেই বললাম যে পি দিয়ে বোঝাচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার আর জি দিয়ে বোঝাচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারিস। তাহলে পিজি আসলে কোথাকার হাইড্রোস্ট্যাটিক প্রেসার? এটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারির মধ্যকার হাইড্রোস্ট্যাটিক প্রেসার। হাইড্রোস্ট্যাটিক প্রেসার হুইচ প্রমোটস ফিল্ট্রেশন। এখন এই জিনিসটা দেখো, হুইচ প্রমোট ফিল্ট্রেশন মানে কি? মানে এটা ফিল্ট্রেশনটাকে আরো ত্বরান্বিত করতে হেল্প করতেছে, তাই না? এখন একটা জিনিস মনে রাখবা, আমি আগেই বলেছি যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার মানে হচ্ছে কিন্তু যে ওয়াটার থাকে, হ্যাঁ, বা ফ্লুইড থাকে, এই ফ্লুইডের হচ্ছে প্রেসার। তাহলে ফ্লুইডের প্রেসারটা অলওয়েজ কি করতেছে? সে কিন্তু পানি ধরে রাখে না। ফ্লুইডের যে প্রেসার থাকে সেই প্রেসারে সে কি করে? পানিগুলাকে ছেড়ে দেয়, ঠিক আছে? অপর দিকে এখানে দেখো এই যে পাইজি যেটা, সেটা হচ্ছে কি কলয়েড অসমোটিক প্রেসার কোথাকার? গ্লোমেরুলার ক্যাপিলারির মধ্যে, তাই না? এখানে লেখো কলয়েড অসমোটিক প্রেসার অফ দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি। হ্যাঁ, এখানে আবার দেখে ক্যাপিলারি প্লাজমা প্রোটিন। আমি বলছিলাম না যে কলয়েড বলতে অ্যাকচুয়ালি প্লাজমা প্রোটিনকে বোঝাচ্ছে। এই প্লাজমা প্রোটিন হাইড্রোস্ট্যাটিক প্রেসার যেমন ওয়াটারের প্রেসার, এবং এটা পানি ধরে রাখে না, পানিটাকে ছেড়ে দেয়। অপরদিকে কলয়েডাল প্রেসার, কলয়েড অসমোটিক প্রেসার অর্থাৎ প্লাজমা প্রোটিন যেটা প্রেসার দেয়, হ্যাঁ, সেই প্রেসারে কিন্তু সে কিন্তু পানিটাকে কি করে? ধরে রাখে, পানিটাকে ধরে রাখে। তাহলে পানিটাকে যদি ছেড়ে না দেয়, তাহলে এটা কি কিন্তু হুইচ অপোজেস ফিল্ট্রেশন, অর্থাৎ কি করতেছে? এটা ফিল্ট্রেশন হতে বাধা দিচ্ছে, মানে ফিল্ট্রেশনটা যেভাবে হওয়ার কথা ছিল সেই ফিল্ট্রেশনটাকে বাধা দিবে। আবার এখানে দেখো পিবি অর্থাৎ হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইন দা বোমেন্স ক্যাপসুল। হ্যাঁ, হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইন দা বোমেন্স ক্যাপসুল হুইচ অপোজেস ই ফিল্ট্রেশন। ঠিক আছে, আবার এখানে হচ্ছে পাইজি, এটা হচ্ছে কলয়েড অসমোটিক প্রেসার অফ দ্য প্রোটিনস বা প্লাজমা প্রোটিন বলতে পারো ইন বোমেন্স ক্যাপসুল হুইচ প্রমোটস ফিল্ট্রেশন। আচ্ছা, তোমাদের মনে হয় একটু কনফিউশন হচ্ছে, আমি একটু ছবিটা দেখাই, ছবিটা দেখালে তোমরা আরো ক্লিয়ার বুঝতে পারবা। এখানে দেখো, এখানে কিন্তু দেওয়া আছে অ্যাফারেন্ট আর্টারিওল, ইফারেন্ট আর্টারিওল, আর এটা কি আমাদের বলতো? এটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি। হ্যাঁ, গ্লোমেরুলার ক্যাপিলারি। আর এটা হচ্ছে কি ইয়েলো কালারের, এটা কি বলতো? বোমেন্স ক্যাপসুল। হ্যাঁ, বোমেন্স ক্যাপসুল। এখন দেখো আমাদের এইটার ভিতরে কি আমি বলেছিলাম না যে এখানে রেনাল আর্টারির মাধ্যমে এইভাবে আমাদের রেনাল ব্লাড সাপ্লাইটা এখানে আসতেছে, তাই না? রেনাল ব্লাড এখানে আসছে, ব্লাডের মধ্যে প্লাজমা থাকে, প্লাজমা প্রোটিন থাকে, সেল থাকে, ডিফারেন্ট সলিউডস থাকে। তো এখানে দেখো যে প্লাজমাটা থাকে বা যে ফ্লুইডটা থাকে তার যে প্রেসার, সেটাকে বলতেছে গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার। অর্থাৎ দেখো এই ক্যাপিলারির মধ্যে তো ব্লাড থাকে, ব্লাডের মধ্যে কিন্তু ফ্লুইড থাকে, প্রোটিন থাকে। তো ফ্লুইডটা যে প্রেসারটা দিচ্ছে সেটাকে বলতেছে গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার, বা তোমরা এটাও বলতে পারো গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার, যেটা কিনা 60 মিলিমিটার অফ মার্কারি। হ্যাঁ, এখানে দেখো তীর চিহ্নটা কিন্তু এই পাশে দেয়া, অর্থাৎ সে কিন্তু ফ্লুইডটাকে ধরে রাখে না। তার মানে হাইড্রোস্ট্যাটিক প্রেসারই হচ্ছে এরকম যে ফ্লুইডটাকে সে ছেড়ে দিবে, অর্থাৎ মানে আউটসাইড একটা প্রেসার দিয়ে সে ফ্লুইডটাকে বের করে দিতে চাবে। তাহলে দেখো
সে কিন্তু ধরে রাখছে না, সে ফ্লুইডটাকে এদিকে প্রেসার দিচ্ছে। তো এদিকে প্রেসার দিলে কি হবে, আলটিমেটলি কিন্তু এই ফ্লুইডটা ফিল্ট্রেশন হয়ে এখানে কি আমি বলেছিলাম না, গ্লোমেরুলার ক্যাপিলারি যে মেমব্রেন থাকে সেটা ফিল্ট্রেশন ব্যারিয়ার হিসেবে কাজ করে বা ছাঁকনি হিসেবে কাজ করে। তাহলে এখান দিয়ে কি হবে, ফ্লুইডটা চলে আসবে। তাহলে কি করতেছে, গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কিন্তু ফিল্ট্রেশনটাকে হওয়াটাকে প্রমোট করতেছে, অর্থাৎ ত্বরান্বিত করছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি সেই ফ্লুইড ফিল্ট্রেশন হয়ে কোথায় চলে আসবে, বোমেস ক্যাপসুল। এতটুকু বুঝতে পারছো এবার? জি ম্যাডাম। আচ্ছা, এখানে দেখো এবার গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েড অসমোটিক প্রেসার। হ্যাঁ, কলয়েড অসমোটিক প্রেসার হচ্ছে প্লাজমা প্রোটিনের যে প্রেসার। আমি এটা আগে বলেছি যে এই প্রেসারটার মাধ্যমে সে কি করে, সে করে কি যে এই গ্লোমেরুলার ক্যাপিলারিতে যে ফ্লুইড বা ওয়াটার যেটা আছে সেটাকে সে কি করে ধরে রাখতে চায়, সেটাকে ছেড়ে দিবে না, সেটাকে ধরে রাখবে। তাহলে আলটিমেটলি যদি সে ধরে রাখে, হ্যাঁ ওয়াটারটাকে ধরে রাখবে, তাহলে সে এটা দেখো তীর চিহ্নটা কি এভাবে এদিকে দেয়া, অর্থাৎ সে তাহলে সে যদি ধরে রাখে আলটিমেটলি কিন্তু ফ্লুইডটা কিন্তু ফিল্টার্ড হয়ে গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেন পার হয়ে বোমেস ক্যাপসুলে আসতে কি হবে, তার সময়টা বেশি লাগবে। আসবে ধীরে ধীরে আসবে, কিন্তু তার কিন্তু সময়টা বেশি লাগে। হ্যাঁ, তাহলে দেখো এখানে ডিরেকশনটা কিন্তু অপোজিট দিকে। এই জন্যই কিন্তু এখানে বলা আছে, এর আগে যেটা আমি স্লাইড দেখিয়েছি তোমাদের, যে গ্লোমেরুলার ক্যাপিলারি, হ্যাঁ কলয়েড অসমোটিক প্রেসার, যেটা হচ্ছে কি করে, হুইচ অপোজেস ফিল্ট্রেশন। ঠিক আছে, এটা হুইচ অপোজেস ফিল্ট্রেশন, বুঝতে পারছো একটুকু? জি ম্যাডাম। হ্যাঁ, আবার এখানে দেখো বোমেস ক্যাপসুল প্রেসার। এখানে দেখো বোমেস ক্যাপসুল, এখানেও কিন্তু ফ্লুইড থাকে, তাই না? ফিল্টার ফ্লুইড কিন্তু এখানে আসে। তারপর তো আস্তে আস্তে কিডনি টিউবিউল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, তারপর লুপ অফ হেনলি, এভাবে এভাবে হয়ে যায়, তাই না? এখানে দেখো বোমেস ক্যাপসুল প্রেসার, এখানে এদিকে ডিরেকশনটা কিন্তু এই পাশে দেয়া আছে। বোমেস ক্যাপসুল এটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, ঠিক আছে? হাইড্রোস্ট্যাটিক প্রেসার যেটা কিনা 18 মিলিমিটার অফ মার্কারি। এখানে দেখো সে কি করবে, সেও কিন্তু কি করবে, আমি এর আগেই বলছি হাইড্রোস্ট্যাটিক প্রেসার হচ্ছে ফ্লুইড ধরে রাখবে না, সে ছেড়ে দিতে চাবে। তাহলে সেও এখানে দেখো ছেড়ে দিতে চাচ্ছে, মানে সে ফ্লুইডটাকে ছেড়ে দিবে। এখন ছেড়ে দিলে সে আলটিমেটলি কি করবে, ফ্লুইডটা কিন্তু এখানে যে ফিল্ট্রেশন ব্যারিয়ার আছে সেটা কিন্তু ক্রস করে এই পাশে চলে যেতে চাবে ফ্লুইডটা, তাই না? তাহলে কি করতেছে, এই বোমেস ক্যাপসুল যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার আছে সেটা কিন্তু আলটিমেটলি বলতো ফিল্ট্রেশনটাকে প্রমোট করবে, করতে চাবে, নাকি মানে লস করবে, ডিক্রিজ করবে? ডিক্রিজ করবে। ম্যাডাম ডিক্রিজ করবে। হ্যাঁ, কারণ কেন, এখানে বোমেস ক্যাপসুল যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার আছে সে তো ফ্লুইডটাকে নিচের দিকে টেনে আনবে না, সে বরঞ্চ ছেড়ে দিচ্ছে। তাহলে ছেড়ে দিলে কি হবে, এখানে যা ফ্লুইড আছে সেটাও সে চাবে যে অপোজিট দিকে এসে ছেড়ে দিতে, এবং এই গ্লোমেরুলার ক্যাপিলারিতে যে ফ্লুইডটা আছে সেই ফ্লুইডটা যখন এই ফিল্ট্রেশন ব্যারিয়ার ক্রস করে বোমেস ক্যাপসুলে আসবে তখনও কিন্তু সে একটা এদিক থেকে নেগেটিভ প্রেসার পাবে। আলটিমেটলি কিন্তু তার কি হচ্ছে, তাহলে ফিল্ট্রেশন হতে কিন্তু সমস্যা হবে। এখন দেখো এখানে আমি নেট ফিল্ট্রেশন প্রেসারে, আমি এর আগে তোমাদের নেট ফিল্ট্রেশন প্রেসার 4টা জিনিস আছে, তাই না? আর এখানে আমি তোমাদেরকে কয়টা জিনিস বুঝাইলাম, 3টা জিনিস বুঝালাম। তাহলে যে জিনিসটা বাকি আছে সেটা হচ্ছে কলয়েড অসমোটিক প্রেসার অফ দ্য প্রোটিনস ইন দ্য বোমেস ক্যাপসুল। এখানে দেখো, এখানে কিন্তু 2টা প্রেসারের কথা বলা আছে, এটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার আর এটা হচ্ছে কলয়েড অসমোটিক প্রেসার। কিন্তু এই বোমেস ক্যাপসুলের এখানে কিন্তু একটা প্রেসারের কথাই বলা হচ্ছে, সেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, যেটা হচ্ছে 18 মিলিমিটার অফ মার্কারি। কিন্তু এই বোমেস ক্যাপসুলের কিন্তু আরেকটা প্রেসার আছে, সেটা হচ্ছে কি এই যে গ্লোমেরুলার ক্যাপিলারির মধ্যে কলয়েড অসমোটিক প্রেসার। কিন্তু এখানে কিন্তু সেটার কোনো কিছু দেয়া নাই। কেন দেয়া নাই জানো? কারণ হচ্ছে তোমাদের, আচ্ছা কেউ কি বলতে পারবে কেন দেয়া নাই, বলো তো দেখি। ম্যাম এইখানে গ্লোমেরুলার ফিল্ট্রেটে কোনো প্রোটিন থাকে না, তাই জন্য কোনো কলয়েড অসমোটিক প্রেসার থাকবে না। হ্যাঁ, ভেরি গুড। সেটা আমি তোমাদেরকে গত ক্লাসে বুঝিয়েছি। সেটা হচ্ছে যে ফিল্ট্রেশন যে ব্যারিয়ার আছে গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেন যেটা, সেটাতে কি নেগেটিভলি চার্জ,
তাই না? আর আমাদের এই যে গ্লোমেরুলার ক্যাপিলারিতে প্লাজমা প্রোটিন আছে সেটা হচ্ছে নেগেটিভলি চার্জ। তাহলে নেগেটিভ চার্জ কি করতেছে, সে বাধা দিচ্ছে। তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের বোমেন্স ক্যাপসুলে ফিল্ট্রেশন হয়ে যে ফ্লুইডটা আসবে সেখানে কোনো প্লাজমা প্রোটিন থাকবে না। কখন থাকে, যখন আমি তোমাদেরকে বলেছিলাম কিডনি ডিজিজ, বিভিন্ন কিডনি ডিজিজ বা ডায়াবেটিস মেলিটাস, তখন কিন্তু আলটিমেটলি কিন্তু এই যে গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেনটা আছে সেটার কিন্তু মানে নেগেটিভিটিটা বা এটার স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায়, তখন ইজিলি প্লাজমা প্রোটিনটা চলে আসবে এবং তখন কিন্তু তখন সেখানে কিন্তু বোমেন্স ক্যাপসুল কলেডোস্মোটিক প্রেসার থাকবে। কিন্তু নর্মাল হেলদি পার্সনের ক্ষেত্রে, নর্মাল হেলদি পার্সনের এই বোমেন্স ক্যাপসুলার এখানে কোনো কলয়েডাল অসমোটিক প্রেসার থাকবে না। ঠিক আছে, এখন এখানে দেখো গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার যেটা হচ্ছে 60 মিলিমিটার অফ মার্কারি। এখন দেখো বোমেন্স ক্যাপসুল প্রেসার, বোমেন্স ক্যাপসুল প্রেসার যেটা 18 মিলিমিটার অফ মার্কারি বা যেটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এটার আগে মাইনাস চিহ্ন দেয়া আছে। তাহলে কেন মাইনাস চিহ্ন দেয়া আছে? কারণ যেহেতু এটার আগে কিন্তু প্লাস, কারণ হচ্ছে এটা ফিল্ট্রেশনটাকে আমার প্রমোট করতেছে, এই জন্য প্লাস। আর এটা যেহেতু ফিল্ট্রেশনটাকে আমার প্রমোট করছে না, এই জন্য কিন্তু অর্থাৎ আরো বাধা দিচ্ছে, এই জন্য এটার আগে কিন্তু মাইনাস। আরেকটা জিনিস দেখো, গ্লোমেরুলার অঙ্কোটিক প্রেসার, গ্লোমেরুলার ক্যাপিলারি অঙ্কোটিক প্রেসার যেটা 32 মিলিমিটার অফ মার্কারি, এইটার আগে কিন্তু মাইনাস দেয়া আছে। কারণ কি, এটাও কিন্তু দেখো ফিল্ট্রেশনটাকে বাধা দিয়েছিল, হ্যাঁ, এই জন্য এটার আগেও মাইনাস। এখন আমি আরেকটা কোশ্চেন করি, এখানে যদি তোমার ধরো বোমেন্স ক্যাপসুল কলেডাল অসমোটিক প্রেসার বলতে আরেকটা কিছু থাকতো, সেটার আগে কি প্লাস হতো না মাইনাস? প্লাস হতো। হ্যাঁ, প্লাস হতো। কিন্তু হ্যাঁ, ধরো আমি প্লাসও দিলাম কিন্তু এটা তো জিরো, অ্যাকচুয়ালি জিরো, তাই না? এজন্য এটা এখানে দেখায় নাই। হ্যাঁ, আলটিমেটলি দেখো এগুলো যদি আমি ক্যালকুলেশন করি, এখানে 60 মিলিমিটার অফ মার্কারি আর যেটা ফিল্ট্রেশনকে প্রমোট করছে, আর এই দুইটা মিলায়, এই দুইটা কিন্তু ফিল্ট্রেশনটাকে বাধা দিচ্ছে। তাহলে কি, এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 32, সরি 18 আর 32, তাহলে কত আসতেছে আমার? 50 মিলিমিটার অফ মার্কারি, তাই না? তাহলে এখানে হচ্ছে 60 মিলিমিটার অফ মার্কারি আর এখানে মাইনাস 50 মিলিমিটার অফ মার্কারি। তাহলে নেট ফিল্ট্রেশন প্রেসার কত থাকছে? 10। তার মানে এই 10 মিলিমিটার অফ মার্কারি প্রেসারে কিন্তু আমাদের এই যে অ্যাফারেন্ট আর্টারিয়াল দিয়ে যে ব্লাডটা গ্লোমেরুলার ক্যাপিলারিতে আসবে সেটা কিন্তু ফিল্টার্ড হয়ে এখানে আসবে। ঠিক আছে, ফিল্টার্ড হয়ে বোমেন্স ক্যাপসুলে আসবে এই 10 মিলিমিটার অফ মার্কারিতে, 10 মিলিমিটার মার্কারি প্রেসারে। ঠিক আছে, আমাদের এখান থেকে ফ্লুইডটা ফিল্টার্ড হয়ে এখানে, এটা হচ্ছে যদি আমাদের এখানে বোমেন্স ক্যাপসুল থাকতো, যেটা ধরো আমি 10 ধরলাম, এই 10টা যদি এটা তাহলে এখানে 70 হতো, তাই না? আর এই দুটা তো হতো, এই দুটা মিলে 50, তখন নেট ফিল্ট্রেশন প্রেসার কত হতো বলতো? 10 এর পরিবর্তে 20। তাহলে সেই 20 মিলিমিটার অফ মার্কারি প্রেসারে তখন কিন্তু ফিল্ট্রেশন হতো। ঠিক আছে, তখন কিন্তু গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে ফ্লুইডটা বোমেন্স ক্যাপসুলে আসতো এবং তখন 20 মিলিমিটার প্রেসারে, তার মানে কি প্রেসারটা একটু বেশি না, তখন কি হতো? তাহলে ফিল্ট্রেশন আরো অনেক বেশি হতো, তাই না? বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এরপরে স্লাইডে দেখো, এগুলো অলরেডি আমি তোমাদেরকে আলাপ করে ফেলেছি। হ্যাঁ, এগুলো ওই মানে পিকচারটা দেখায় কিন্তু আমি এগুলো সব অলরেডি বলে ফেলছি। হ্যাঁ, তারপরে একটু দেখো ফোর্সেস ফেভারিং ফিল্ট্রেশন, অর্থাৎ যেই দুইটা ফোর্স তোমার ফিল্ট্রেশনে সাহায্য করছে, একটা হচ্ছে গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার যেটা 60 আর যে বোমেন্স ক্যাপসুল কলেড অসমোটিক প্রেসার এটা হচ্ছে 0। আরটা দেখো ফোর্সেস অপোজিং ফিল্ট্রেশন, সেটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেসার 18 মিলিমিটার আর হচ্ছে তোমার গ্লোমেরুলার ক্যাপিলারি কলেডোস্মোটিক প্রেসার সেটা হচ্ছে 32 মিলিমিটার অফ মার্কারি। এবং তাহলে নেট ফিল্ট্রেশন প্রেসারটা কত হচ্ছে? 10 মিলিমিটার অফ মার্কারি। হ্যাঁ, অনেক সময় তোমাদের এরকম রিটেনে কোশ্চেন থাকবে যে নেট ফিল্ট্রেশন প্রেসারটা ক্যালকুলেট করো, তখন কিন্তু এভাবে ছবি দিয়ে প্রত্যেকটা এভাবে করে কিন্তু বর্ণনা করা লাগবে। বুঝতে পারছো? জি ম্যাডাম।
এখন একটা জিনিস দেখো, ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট, ওই যে আমি যেটা বললাম ইকুয়েশন দেখে একটা বললাম না এই স্লাইডে, জিএফআর সমান সমান ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই হচ্ছে কি নেট ফিল্ট্রেশন প্রেসার। সেটা হচ্ছে, এটা অনেক সময় তোমাদের দা ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট ইজ এ মেজার, হ্যাঁ দেখো, ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট ইজ এ মেজার অফ প্রোডাক্ট অফ দা, হ্যাঁ বলো। ম্যাডাম ফ্যান অফ করার প্রয়োজন নেই, ফ্যানের জন্য সমস্যা হচ্ছে না। শোনা যাচ্ছে? এমনি তো শোনা যাচ্ছে ম্যাডাম, ওই নেটওয়ার্কের কারণে মাঝে মধ্যে সমস্যা হয়। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয়। ফ্যানের কারণে সমস্যা হচ্ছে না ম্যাডাম, আপনি ফ্যান অন রাখতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দেখো, the filtration coefficient is a measure of the product of the hydraulic conductivity and surface area of the glomerular capillaries। হ্যাঁ, আসলে এখানে যে এই জিনিসটা হচ্ছে ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট, এই সংজ্ঞাটা মুখস্থ করে ফেলো। হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি মানে এখানে বোঝানো হচ্ছে যে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, ফিল্ট্রেশন কোএফিসিয়েন্টটা হচ্ছে সেই জিনিস, মানে সেই জিনিসের পরিমাণ যেটা হচ্ছে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, অর্থাৎ তোমার যে এই যে ফ্লুইডটা যে ফিল্ট্রেশন হয়ে আসবে বোমেস ক্যাপসুলে, এই যে একটা কি, এটা তো কন্ডাকশনের মাধ্যমে চলে আসতেছে, একটা কন্ডাকশন প্রসেস, তাই না? গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে বোমেস ক্যাপসুলে আসছে, এবং সারফেস এরিয়া অফ দ্য গ্লোমেরুলার ক্যাপিলারিস, অর্থাৎ যেই গ্লোমেরুলার ক্যাপিলারি যে মেমব্রেন, আমি যেটা তোমাদেরকে আগে বলেছিলাম যে গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেনটা হচ্ছে ফিল্ট্রেশন ব্যারিয়ার হিসেবে কাজ করে। এখন যদি মানে দেখা যায় যে এই গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেনটা যত বেশি বড় হবে, তাহলে ফিল্ট্রেশনটা তত বেশি হবে না? জি ম্যাডাম। জি ম্যাম। হ্যাঁ, আর যদি কোনো ক্ষেত্রে যদি ছোট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ফিল্ট্রেশনটাও কম হবে। এটাই আসলে এখানে বোঝানো হয়েছে যে এই যে ফ্লুইডটা যে ফিল্টার হয়ে যাচ্ছে, এবং এই যে কোথা দিয়ে যাচ্ছে, যে সারফেস এরিয়া অফ দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেন, এই দুইটার সমন্বয়ে আসলে মেজারটাকেই বলতেছে হচ্ছে ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট। হ্যাঁ, এখন দেখো, আমি এর আগের যে ইকুয়েশনে দেখিয়েছিলাম যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট সমান সমান কি বলছিলাম, গ্লোমেরুলার ক্যাপিলারি ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই হচ্ছে নেট ফিল্ট্রেশন প্রেসার। এখন দেখো, তাহলে আমি ফিল্ট্রেশন কোএফিসিয়েন্টটাকে যদি এই পাশে রাখি, তাহলে জিএফআর এর নিচে কিন্তু নেট ফিল্ট্রেশন প্রেসারটা চলে যাবে। তাহলে জিএফআর আমরা গত ক্লাসে পড়েছিলাম, সেটা হচ্ছে কত, 125 ml পার মিনিট। হ্যাঁ, আর নেট ফিল্ট্রেশন প্রেসার হচ্ছে 10 মিলিমিটার মার্কারি। তাহলে সেটার ক্যালকুলেশন করলে 125 কে করলে আসে কত, 12.5 ml পার মিনিট, এককটা হবে ml পার মিনিট পার মিলিমিটার অফ মার্কারি। ঠিক আছে? জি ম্যাডাম। জি ম্যাডাম। এখন দেখো ম্যাম শুনতে পাচ্ছি না। কি বলা, হ্যাঁ দেখো এখানে কি বলা আছে, 4.2 ml পার মিনিট পার মিলিমিটার অফ মার্কারি পার 100 গ্রাম অফ কিডনি। ঠিক আছে, এখানে পার 100 গ্রাম অফ কিডনি কোত্থেকে আসছে? তোমরা কি কেউ জানো দুইটা কিডনির ওয়েট কত? হ্যাঁ, শুনতে পাচ্ছ? কেউ কি জানো? জি ম্যাডাম, শোনা যাচ্ছে। বলছি দুইটা কিডনি মিলায় ওয়েট কত বলো? তোমাদের কথাও কিন্তু একটু কেটে কেটে শুনতে পাচ্ছি, বুঝছো? পুরো ক্লিয়ার শোনা যাচ্ছে না। ম্যাডাম অ্যারাউন্ড 300 থেকে 400 গ্রামের মধ্যে। হ্যাঁ, মিলে কি অ্যারাউন্ড 400 এর মধ্যে? আমি না কিছুই বুঝতেছি না, শোনা যাচ্ছে না আর কি, কথা কেটে যাচ্ছে। হ্যাঁ, কি বললা আরেকবার একটু বলো। দুইটা মিলে কি অ্যারাউন্ড 300 থেকে 400 গ্রামের মধ্যে? হ্যাঁ, দুইটা কি এখন মানে এটা দেখো, যদি এখানে যদি ধরো, এখানে লেখো যে 300 গ্রাম কিডনির ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট হচ্ছে
12.5 ml পার মিনিট পার মিলিমিটার অফ মার্কারি, বুঝছো? এই 12.5টা হচ্ছে 300 গ্রাম, মানে দুইটা কিডনির মিলায়। তাহলে একে কত আর 100-এ কত? তখন কিন্তু 100-এ কিন্তু 4.2 আসে। বুঝতে পারছো? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে ম্যাম আপনি তাহলে ফ্যানটা অন করে দেন, ফ্যানের জন্য আমাদের প্রবলেম হচ্ছে। আমাদের মেইনলি আর কি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। নেটওয়ার্কের প্রবলেমের কারণে ম্যাডাম সমস্যা হচ্ছে, আপনি ফ্যান অন করতে পারেন। আচ্ছা ঠিক আছে, ফ্যান অন করে দিছি। আচ্ছা এরপরেরটা দেখো, এরপরের স্লাইড। নেট ফিল্ট্রেশন প্রেসার। হ্যাঁ, নেট ফিল্ট্রেশন প্রেসারটা আমি কিন্তু এর আগেও আরেক একটু বলা হয়ে গেছে বর্ণনায়, তারপর আরেকবার দেখো। দ্য নেট ফিল্ট্রেশন প্রেসার রিপ্রেজেন্টস দ্য সাম অফ দ্য হাইড্রোস্ট্যাটিক অ্যান্ড কলয়েড অসমোটিক ফোর্সেস দ্যাট আইদার ফেভার অর অপোজ ফিল্ট্রেশন অ্যাক্রস দ্য গ্লোমেরুলার ক্যাপিলারিজ। হ্যাঁ, আসলে ডেফিনেশন গুলা মানে একদম যেভাবে দেয়া আছে সেভাবে কিন্তু মুখস্থ করবা। হ্যাঁ, তাহলে কি, the net filtration pressure represent the sum of the hydrostatic and colloid osmotic forces that either favor or oppose filtration across the glomerular capillaries. ওই যে তোমাদের একটাই ওই ইকুয়েশন, জিএফআর সমান সমান ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট ইনটু নেট ফিল্ট্রেশন প্রেসার, ওই ইকুয়েশন দিয়ে কিন্তু আবার এখান থেকে তোমরা ওই ইকুয়েশন থেকে তাহলে নেট ফিল্ট্রেশন প্রেসার সমান সমান কত পাবা, জিএফআর বাই ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট। ঠিক আছে? এবার দেখো, এখানে দেখো একটা জিনিস, মানে তোমাদের এখানে হচ্ছে যে আমি এখানে ওই ইকুয়েশন থেকে কিন্তু প্রত্যেকটা জিনিস, আচ্ছা আমি একটু দেখাই, এই ইকুয়েশনটা থেকে কিন্তু, হ্যাঁ এই ইকুয়েশনটা থেকেই আমি এখন তোমাদেরকে দেখাবো যে এইটা বাড়লে জিএফআর কিরকম হয়, বা এটা করলে কমলে জিএফআর কেমন হয়, এবং এই প্রেসার গুলা বাড়লে বা কমলে জিএফআর বাড়বে কি কমবে। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই তোমাদের রিটেনে অবশ্যই আসবে এই কোশ্চেনটা। তাহলে এখানে দেখো গ্লোমেরুলার ক্যাপিলারি ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট। এখন এখানে কিন্তু বলা আছে যদি গ্লোমেরুলার ক্যাপিলারি ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট বাড়ে তাহলে কিন্তু জিএফআরও বাড়বে। ঠিক আছে? কারণ কি দেখো, আমরা ইকুয়েশনটা মনে করি, গ্লোমেরুলার ক্যাপিলারি ফিল্ট্রেশন রেটটা সমান সমান কি, ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই হচ্ছে নেট ফিল্ট্রেশন প্রেসার। তাহলে কি ইকুয়েশনের এই পাশে যদি ক্যাপিলারি ফিল্ট্রেশন কোএফিসিয়েন্টটা বাড়ে আলটিমেটলি কিন্তু জিএফআর ও বাড়বে। ঠিক আছে? আবার দেখো যদি গ্লোমেরুলার ক্যাপিলারি ফিল্ট্রেশন কোএফিসিয়েন্টটা কমে জিএফআর ও কিন্তু কমবে। হ্যাঁ, এটা দেখো কোথায় হয়, filtration coefficient is reduced in chronic uncontrolled hypertension and diabetes mellitus. ঠিক আছে, এটুকু দেখো। এবার দেখো বোমেন্স ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেসার। ইনক্রিজ বোমেন্স ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেসার ডিক্রিজ জিএফআর। হ্যাঁ, কারণ কি, বোমেন্স ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা আমি তোমাদেরকে বলছিলাম যে সে কি করে, অপোজ ফিল্ট্রেশন। এই কারণে যদি কোনো কারণে বোমেন্স ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বেড়ে যায় তাহলে আলটিমেটলি কিন্তু জিএফআরটা কমে যাবে। আবার ডিক্রিজ বোমেন্স ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইনক্রিজ জিএফআর। ঠিক আছে? আবার যদি বোমেন্স ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেসার কমে যায় তাহলে জিএফআরটা বেড়ে যাবে। এখন দেখো এই জিনিসগুলা মানে বোমেন্স ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কখন বাড়ে বা কমে, দেখো এখানে বলছে ইনক্রিজ ইন ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন বাই স্টোন which leads to distension and dilatation of the renal pelvis and calyces. আচ্ছা, এই জিনিসটা তোমাদেরকে আমি একটা ছবি দেখায় বুঝাই। এখানে বলছে এই যে ধরো এই যে এটা তো রেনাল পেলভিসের পরে কিন্তু ইউরেটারটা শুরু হচ্ছে, তাই না? ধরো আমার এখানে একটা স্টোন আছে, যদি এখানে স্টোন হয় তাহলে আলটিমেটলি কিন্তু এই যে এখানে নেফ্রনে আমার ইউরিন তৈরি হচ্ছে, এই ইউরিনটা মেজর ক্যালিক্স মাইনর ক্যালিক্স এভাবে এসে কিন্তু এখানে স্টোনের মাধ্যমে অবস্ট্রাকশন হয়ে কিন্তু আলটিমেটলি এই রেনাল পেলভিসে কিন্তু আলটিমেটলি কি হতে থাকবে, জমতে থাকবে।
তখন জমতে থাকলে কিন্তু তখন কি হবে দেখো, এবার ওই স্লাইডটাতে যাই। তখন কিন্তু দেখা গেছে জমতে থাকলে কিন্তু আমাদের এখান দিয়ে ধরো এটা তো তোমার কি বলে বোমেন্স ক্যাপসুল, এখান থেকে তো কিডনি টিউবুলস গুলো শুরু হয়ে কিন্তু এটা আলটিমেটলি কিন্তু টিউবুলটা গিয়ে ওই যে রেনাল প্যাপিলা, মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স মাইনর ক্যালিক্স হয়ে কিন্তু রেনাল পেলভিসে যাবে। তাহলে এখানে যদি ওই ইউরেটার বা রেনাল পেলভিসের ওখানে স্টোন দিয়ে যদি অবস্ট্রাকশন থাকে, আলটিমেটলি কিন্তু ফ্লুইডটা কি দিক দিয়ে আস্তে আস্তে বাড়তে থাকবে, জমতে থাকবে, তাই না? এখানে সেই হবে ফ্লুইডটা বাড়তে থাকবে, তখন কিন্তু বোমেন্স ক্যাপসুল যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার সেটা কিন্তু বেড়ে যাবে, তাই না? বুঝতে পারতেছো? বোমেন্স ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা তখন 18 না হয়ে ধরো 28 হয়ে যাবে। তখন কিন্তু আলটিমেটলি কি হবে, ফিল্ট্রেশনটা হতে কিন্তু সে বাধা দিবে, তখন কিন্তু আলটিমেটলি ডিক্রিজ জিএফআর হবে। বুঝছো তোমরা? ম্যাম এই ক্ষেত্রে কি গ্লোমেরুলার মেমব্রেনে কোনো প্রবলেম হতে পারে? মানে এটা তো একটা ছাঁকনি, ওখানে টিস্যু গুলা কি ক্ষতিগ্রস্ত হবে? মানে একটা লিমিটেড বা সীমা আছে কতটুকু প্রেসার হলে মানে টিস্যু গুলা নষ্ট হয়ে যাবে? আচ্ছা, এটা তো অবশ্যই ধরো এখন হচ্ছে আমার এরকম যদি অবস্ট্রাকশন থাকে, ফ্লুইড জমতে থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি কিডনিটা কিন্তু সোয়েলিং হবে। সোয়েলিং হওয়ার কারণে আমাদের হচ্ছে নেফ্রন গুলা যেভাবে ইউরিন তৈরি করছে সেটা পাস হতে পারবে না, ওয়েস্ট প্রোডাক্ট গুলা জমতে থাকবে আলটিমেটলি কিন্তু আমাদের মানে পুরো কিডনিটি নষ্ট হয়ে যাবে। ফিল্ট্রেশন মেমব্রেনটা, ক্যাপিলারি মেমব্রেন তো নষ্ট হবেই, তাতে কিন্তু তোমাদের কি হবে, পুরো কিডনিটাই কিন্তু আস্তে আস্তে দেখবা যে ড্যামেজ হয়ে যাবে। হ্যাঁ, জি বুঝতে ম্যাম। পারছো? হ্যাঁ, জি ম্যাম। তাহলে কি হলো, ইনক্রিজ ইন ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন বাই দ্য স্টোন হুইচ লিডস টু ডিস্টেনশন এন্ড ডাইলেশন অফ দ্য রেনাল পেলভিস এন্ড ক্যালিসেস। এবং তখন রেনাল পেলভিস এন্ড ক্যালিসেস ডিস্টেনশন হয়ে গেলে, ওইখানে ফ্লুইড অনেক বেড়ে গেলে আলটিমেটলি কি হবে, বোমেন্স ক্যাপসুলের হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বেড়ে যাবে, কারণ এখানে অনেক ফ্লুইড জমে গেছে। অনেক ফ্লুইডের জমার কারণে বোমেন্স ক্যাপসুলের হাইড্রোস্ট্যাটিক প্রেসারটাও বেড়ে যাবে। আলটিমেটলি কি হবে, আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা কমে যাবে। এখানে দেখো একটা জিনিস, মানে ওইখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে বোঝানো হচ্ছে, হ্যাঁ, এক একটা প্রেসার ধরে ধরে। এটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েড অসমোটিক প্রেসার। তাহলে দেখো এখানে ইনক্রিজ গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েড অসমোটিক প্রেসার, ডিক্রিজ জিএফআর। হ্যাঁ, আর এই যে টু ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েড অসমোটিক প্রেসার। আচ্ছা, এখন দেখো আমরা এটা বুঝতে পারলাম যে গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েড অসমোটিক প্রেসারটা যদি বেড়ে যায় তাহলে ফিল্ট্রেশনটা সে অপোজ করে, তার মানে আলটিমেটলি জিএফআরটাও কমে যাবে। কিন্তু এই গ্লোমেরুলার ক্যাপিলারি অসমোটিক প্রেসার আবার দুইটা জিনিসের উপর নির্ভর করে। দুইটা জিনিস কি, একটা হচ্ছে আর্টারিয়াল প্লাজমা কলয়েড অসমোটিক প্রেসার, আর একটা হচ্ছে the fraction of the plasma filtered by the glomerular capillary। হ্যাঁ, একটা হচ্ছে আর্টারিয়াল প্লাজমা কলয়েড অসমোটিক প্রেসার। আচ্ছা দেখো, এটা কেন বলা হয়েছে, ধরো যদি কোনো কারণে আমাদের তো রেনাল আর্টারির মাধ্যমে সেগমেন্টাল আর্টারি, ইন্টারলোবার আর্টারি, এভাবে হইতে অ্যাফারেন্ট আর্টারি হয়ে আমাদের নেফ্রনে গ্লোমেরুলার ক্যাপিলারিতে ব্লাডটা আসছে, তাই না? কিন্তু যদি কোনো কারণে আমাদের বডিতে প্লাজমা প্রোটিন বেড়ে যায়, সেই এক্সেস প্লাজমা প্রোটিনটা কিন্তু তাহলে ব্লাডের মাধ্যমে কোথায় আসবে, গ্লোমেরুলার ক্যাপিলারিতে আলটিমেটলি আসবে, তাই না? বুঝতে পারতেছো? তাহলে আলটিমেটলি সেখানে কিন্তু দ্য আর্টেরিয়াল প্লাজমা কলয়েড অসমোটিক প্রেসারটাও কি হবে, বেড়ে যাবে। যদি কোনো কারণে বডিতে প্লাজমা কলয়েড মানে প্লাজমা প্রোটিনটা বেড়ে যায়, সেই প্লাজমা প্রোটিনটা গ্লোমেরুলার ক্যাপিলারিতে আসবে এবং আলটিমেটলি আমার গ্লোমেরুলার ক্যাপিলারিতে প্লাজমা প্রোটিনটা থাকবে, সেটা কিন্তু আলটিমেটলি বেড়ে যাবে। এবং সেটা বেড়ে গেলে কিন্তু আলটিমেটলি তাহলে আমাদের কি হবে, গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েডাল অসমোটিক প্রেসারটাও আমার কি হবে, বেড়ে যাবে। তখন আলটিমেটলি কিন্তু ডিক্রিজ জিএফআর। এই জন্য এখানে বলা আছে যে এই গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েড অসমোটিক প্রেসার এই দুইটা জিনিসের উপর নির্ভর করছে। আর এটা কি 2 নাম্বার কিসের উপর নির্ভর করছে, দ্য ফ্র্যাকশন অফ দ্য প্লাজমা ফিল্টার্ড বাই দ্য গ্লোমেরুলার ক্যাপিলারিস। আচ্ছা, এটা কি বলছে, ফ্র্যাকশন অফ দ্য প্লাজমা।
ফ্র্যাকশন মানে কি, প্লাজমার যে অংশ। আমি তোমাদেরকে এর আগের ক্লাসে দেখিয়েছিলাম যে 625 ml প্লাজমা আমাদের এফারেন্ট আর্টারিওল দিয়ে গ্লোমেরুলার ক্যাপিলারিতে আসে, কিন্তু 125 ml ফিল্টার্ড হয়ে বোমেন্স ক্যাপসুলে আসে, বাকি 500 ml কিন্তু কোথা দিয়ে চলে যায়, ইফারেন্ট আর্টারিওল দিয়ে চলে আসে, পেরিটিবুলার ক্যাপিলারিতে চলে আসবে, তাই না? এখন এই জন্যই বলছে, তার মানে 625-এর পুরাটাই কিন্তু আমার বোমেন্স ক্যাপসুলে চলে আসলো না ফিল্টার্ড হয়ে, ফ্র্যাকশন অফ দ্য প্লাজমা, অর্থাৎ 625-এর 125 ml যেটা ফিল্টার্ড হয়ে গ্লোমেরুলার ক্যাপিলারিতে আসছে, সেইটার উপরও কিন্তু কলেডাল অসমোটিক প্রেসারটা নির্ভর করতেছে। ঠিক আছে? কেন? দেখো, যদি এরকম হয় 625-এর মধ্যে 125 ml হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে বোমেন্স ক্যাপসুলে আসলো, কিন্তু কোনো কারণে যদি দেখা যায় যে 125 না, হ্যাঁ, আরো বেশি ফিল্টার্ড হয়ে চলে আসলো, তাহলে কি হলো বুঝতে পারতেছো তোমরা? দাঁড়াও ছবি দেখাই। দেখো এই যে এখানে ধরো এফারেন্ট আর্টারিওল দিয়ে 625 ml প্লাজমা আসলো, এর মধ্যে 125 হচ্ছে বোমেন্স ক্যাপসুলে আসলো, তাই না? যদি কোনো কারণে দেখা যায় 625 থেকে ধরো আরো বেশি ধরো 400 ml তোমার বোমেন্স ক্যাপসুলে যদি চলে আসে, তাহলে কি হলো, পানিটা কিন্তু বেশি পরিমাণ এখানে চলে আসতেছে, আর এদিকে প্লাজমা প্রোটিনটা কিন্তু রয়ে যাচ্ছে, তাই না? তাহলে ফ্লুইডের তুলনায় প্লাজমা প্রোটিনটা কি বেশি রয়ে যাবে না? তখন কিন্তু কি হবে, এই কলেডাল অসমোটিক প্রেসারটা কিন্তু আলটিমেটলি বেড়ে যাবে, মানে যেহেতু আলটিমেটলি ঘনত্ব বেড়ে গেছে, আলটিমেটলি কিন্তু কলেডাল অসমোটিক প্রেসারটা বেড়ে যাবে। বুঝতে পারছো কি তোমরা এই জিনিসটা? বুঝতে পেরেছো? জি ম্যাডাম। আরেকবার আমি বলি, দেখো, ফ্র্যাকশন অফ দ্য প্লাজমা দ্যাট ইজ ফিল্টার্ড, এইটার উপর নির্ভর করতেছে ফ্র্যাকশন অফ দ্য প্লাজমা ফিল্টার্ড বাই দ্য গ্লোমেরুলার ক্যাপিলারিজ, এটার উপর নির্ভর করতেছে গ্লোমেরুলার ক্যাপিলারি কলেডাল অসমোটিক প্রেসার। হ্যাঁ, মানে কি, তোমার মনে করো বেশি পরিমাণ ফ্লুইডটা যদি 625-এর মধ্যে 125 আসার কথা, সেই 625 থেকে 125 যদি না এসে আমাদের 400 চলে আসে, তাহলে ওখানে থাকতেছে কত, 225 থাকছে, তাই না? 225 যদি থাকে, তার মধ্যে প্লাজমা প্রোটিনের ঘনত্বটাও তাহলে পানির তুলনায় তাহলে প্লাজমা প্রোটিনটা আরো বেশি থাকবে। ধরো পানি আর চিনি, যেমন হ্যাঁ, আমি চিনি দিয়ে যদি শরবত বানাই, তাহলে পানির পরিমাণ যদি কম দিই, তাহলে সেখানে কি চিনির পরিমাণটা বেশি হবে, সেই দ্রবণটা কি ঘন হবে, এবং সেই দ্রবণের প্রেসারটাও কিন্তু বেশি থাকবে, চিনির প্রেসারটা বেশি থাকবে, তাই না? ঠিক তেমনি, বুঝতে পেরেছো? জি ম্যাম। তখন আলটিমেটলি দেখা যাবে কি হবে, যে গ্লোমেরুলার ক্যাপিলারি কলেডাল অসমোটিক প্রেসারটা বেড়ে যাবে। আচ্ছা, তারপর দেখো গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার, যদি গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বাড়ে, আলটিমেটলি কি জিএফআরটাও বাড়বে। আবার যদি গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার কমে, তাহলে জিএফআর কমবে। এবং এটা হচ্ছে তিনটা জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে আর্টেরিয়াল প্রেসার, এফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্স, আর ইফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্স। এটা আমি এই ছবি দেখে বুঝাচ্ছি। হ্যাঁ, এই দেখো গ্লোমেরুলার ক্যাপিলারি, এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেসারের ছবি দেয়া, তাই না? গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এখন দেখো এটা এফারেন্ট আর্টেরিওল, ইফারেন্ট আর্টেরিওল। এখন তোমরা আমাকে বলবা, ভালো করে শুনো, আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো, এফারেন্ট আর্টেরিওলে যদি ধরো আমার এফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্স যদি বেড়ে যায়, রেজিস্ট্যান্স মানে কি, মানে বাধা। হ্যাঁ, এদিক দিয়ে এই রেনাল আর্টারি হয়ে সেকেন্ডাল আর্টারি হয়ে আমার ব্লাডটা এখানে আসতে পারবে না, বাধা পাবে। ঠিক আছে? আগে যেভাবে আসতো সেখানে সেইভাবে আসতে পারতেছে না। তাহলে এখানে বলো তো, গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা তাহলে কি হবে, কমবে না বাড়বে? কমে যাবে। হ্যাঁ, কমে যাবে। কারণ কি, পানি তো আসতে পারতেছে না, ব্লাডের সাথে যে ফ্লুইড বা প্লাজমা আসার কথা সেটা আসতেছে না, তাহলে না আসলে কি হবে, সেখানে হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কমে যাবে। আবার অপোজিটে দেখো, এটা হচ্ছে ইফারেন্ট আর্টারিওল, এখানে দেখো রেজিস্ট্যান্স দেখানো হয়েছে, অর্থাৎ এই দেখো এটা আগের পথটা ছিল এরকম, এইটুকু ছিল না, আর এখানে দেখো রেজিস্ট্যান্স বাড়ায় দিছে, এই যে, তাহলে পথটা অনেক সরু হয়ে গেছে।
তাহলে এখানে যদি অবস্ট্রাকশন ধরো মানে রেজিস্ট্যান্সটা বেড়ে গেল, এখন দেখো আমার এদিক দিয়ে যে ব্লাডটা চলে আসতেছে, এখান দিয়ে আসতেছে ঠিকই, কিন্তু এই দিক দিয়ে যেতে পারতেছে না, তাহলে এখানে কি জমা থাকতেছে না? ম্যাম তখন তখন গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার কি হবে? ইনক্রিজ করবে। increase হবে ম্যাডাম। হ্যাঁ, বেড়ে যাবে, তখন বাড়বে, তখন জিএফআরও বাড়বে। আবার যখন হাইড্রোস্ট্যাটিক প্রেসার কমবে গ্লোমেরুলার ক্যাপিলারি, তখন জিএফআরও কমবে। ঠিক আছে, বুঝতে পারছো? জি ম্যাম। আর একটা জিনিস দেখো, আর্টেরিয়াল প্রেসার, এটা আমি বলি নাই। এখন দেখো আর্টেরিয়াল প্রেসার, আর্টেরিয়াল প্রেসার মানে কি? অনেক প্রেসারে ব্লাড আসতেছে, অনেক, যত প্রেসার বেশি তত ব্লাডও আসছে এখানে বেশি। হ্যাঁ, তাহলে আর্টেরিয়াল প্রেসারে যদি বেশি আর্টেরিয়াল প্রেসার বাড়ে, তাহলে ব্লাডও এখান দিয়ে বেশি বেশি আসবে, তাহলে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার কি হবে বলো? ইনক্রিজ করবে। হ্যাঁ, ইনক্রিজ করবে। তাহলে আলটিমেটলি কি হবে? জিএফআর বাড়বে। ঠিক আছে, এখন দেখো ফ্যাক্টরস দ্যাট ক্যান ডিক্রিজ জিএফআর। হ্যাঁ, এখানে দেখো ওই আগের ছবি, আগের জিনিসগুলাই এখানে শর্ট করে দেয়া আছে। এখন দেখো তোমাদের কোশ্চেনে কিন্তু এই মানে তোমাদের রিটেনে কিন্তু এই কোশ্চেনটা বিভিন্ন ভাবে আসতে পারে। একটা হচ্ছে ক্যালকুলেশন অফ দ্য নেট ফিল্ট্রেশন প্রেসার, আসলে ওই ছবি দিয়ে সবগুলা প্রেসার কত এগুলা দিয়ে তোমরা নেট ফিল্ট্রেশন প্রেসারের হিসাব দিয়ে দিবা। আবার যদি থাকে ডিটারমিনেন্টস অফ দ্য জিএফআর, তাহলে সেক্ষেত্রে কিন্তু শুধু যদি বলে ডিটারমিনেন্টস অফ দ্য জিএফআর, হ্যাঁ, অথবা দ্য ফ্যাক্টরস দ্যাট ক্যান ডিক্রিজ জিএফআর, তাহলে কিন্তু ফ্যাক্টর গুলার শুধু নাম উল্লেখ করবা। ধরো 2 নাম্বার বা 3 নাম্বারের জন্য দেয়া আছে, তাহলে কিন্তু নাম উল্লেখ করবা। কিন্তু যদি একটু ব্রড কোশ্চেনের জন্য দেয়া থাকে, 5 নাম্বারের জন্য দেয়া থাকে, তাহলে কিন্তু একটু বর্ণনা দিতে হবে যে ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট বাড়লে কি হবে, জিএফআর এর কমলে হবে, তারপর বোমেস ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়লে কি হবে, কমলে কি হবে, এগুলা বুঝতে পারছো? এগুলা দেয়া এইভাবে দিবা। কিন্তু কথা হলো যে যদি শুধুমাত্র ফ্যাক্টর চায় বা ডিটারমিনেন্টস অফ দ্য জিএফআর চায়, তাহলে কিন্তু শুধু নামগুলো উল্লেখ করলেই হবে। এখন এখানে দেখো ফিজিক্যাল ডিটারমিনেন্টস, দেখো এখানে এটা গাইটনের ছবি, এখানে কিন্তু গাইটনের একটা ছবি মানে ছটা, এখানে লেখা আছে ফ্যাক্টর দ্যাট ক্যান ডিক্রিজ জিএফআর, আবার এখানে কিন্তু বলা আছে যে ফিজিক্যাল ডিটারমিনেন্টস। হ্যাঁ, অর্থাৎ ফ্যাক্টর বা ডিটারমিনেন্টস যেটাই বলুক না কেন, তোমরা এভাবে এটা দিবা। হ্যাঁ, আর যদি ছোট করে কোশ্চেন 2 বা 3 এর জন্য আসে দিবে, তাহলে কিন্তু একটু বর্ণনা করে দিতে হবে। এতক্ষণে যে আগে যেগুলো আমি এখানে যে এইভাবে একটু বর্ণনা করে দিবা। হ্যাঁ, এই স্লাইড গুলাতে যেভাবে দিয়েছি। আর এখানে দেখো তোমরা কিন্তু রিটেনে লেখার সময় কখনো এই অ্যারো চিহ্ন ইউজ করবে না, অনেক এক্সামিনার কিন্তু পছন্দ করে না অ্যারো চিহ্ন, হয় ইনক্রিজ বা ডিক্রিজ লিখবা। এখানে দেখো ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট কমলে জিএফআর কমবে, কিসে কিসে কমে এগুলো আমি তোমাদের আগেই পড়াইছি, এখানে জাস্ট শুধু আমি দেখাই দিচ্ছি। আবার দেখো বোমেস ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়লে জিএফআর কমে, তাহলে বোমেস ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেসার কখন বাড়ে? ইউরিনারি ট্র্যাক অবস্ট্রাকশন, ওই যে আমি যেটা বলেছিলাম কিডনির স্টোন হয়ে যদি অবস্ট্রাকশন হয়। হ্যাঁ, আবার দেখো গ্লোমেরুলার ক্যাপিলারি কলোয়েডাল অসমোটিক প্রেসার যদি বাড়ে, তাহলে জিএফআর কমবে। তাহলে 3টা ফ্যাক্টরের উপর, সরি এটা হচ্ছে 2টা জিনিসের উপর নির্ভর করে, রেনাল প্লাজমা ফ্লো আর ইনক্রিজ প্লাজমা প্রোটিন। হ্যাঁ, এই যে এখানে কিন্তু আমি এই যে এখানে আমি বলছি তোমাদেরকে। হ্যাঁ, গ্লোমেরুলার ক্যাপিলারি কলোয়েডাল অসমোটিক প্রেসার তাহলে কমবে কখন? যখন রেনাল ব্লাড ফ্লো কমে যাবে, অথবা আর হচ্ছে যদি প্লাজমা প্রোটিনের পরিমাণ বেড়ে যায়। আবার দেখো এখানে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এটা কমে যাবে যখন, এটা কমলে জিএফআর কমবে। এবং এটা কিসের উপর নির্ভর করতেছে? এপি দিয়ে কিন্তু আর্টেরিয়াল প্রেসার বোঝানো হচ্ছে, আর দিয়ে কিন্তু ইফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্স বোঝানো হচ্ছে, আর দিয়ে কিন্তু এফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্স বোঝানো হচ্ছে। এগুলা কিন্তু আমি তোমাদেরকে এই স্লাইডে আমি দেখাই দিছি কিন্তু আর্টেরিয়াল প্রেসার, এফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্স, ইফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্স, এটাই কিন্তু আমি এখানে দেখাই দিলাম। হ্যাঁ, আর্টেরিয়াল প্রেসার যদি কমে যায়, তাহলে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার কমে যাবে, হাইড্রোস্ট্যাটিক প্রেসার কমে যাবে। এখানে দেখো এটা কখন হতে পারে? আর্টেরিয়াল প্রেসার যখন কমে যাবে হ্যাজ অনলি এ স্মল ইফেক্ট বিকজ অফ অটো রেগুলেশন। আচ্ছা, এই অটো রেগুলেশন পরের ক্লাসে পড়াবো, এটা এখন দরকার নাই তোমাদের।
এটা শুধু দেখে রাখো। আর ইফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্স যদি কমে যায়, গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটাও কমে যাবে। কখন? এই যে অ্যানজিওটেনসিন 2 ড্রাগ দ্যাট ব্লক অ্যানজিওটেনসিন 2 ফর্মেশন, এগুলা তোমরা মুখস্থ করে ফেলো। হ্যাঁ, এগুলা তো এতক্ষণ তো যে যা যা বুঝাইছি সেগুলো তো বুঝছো না? ম্যাডাম। আচ্ছা, আর এগুলা জিনিস হচ্ছে ওই যে কিছু কিছু ড্রাগ ইউজ করলে কখন ইফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্স কমে যাবে, আর সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়লে এফারেন্ট আর্টেরিওলার রেজিস্ট্যান্স বেড়ে যাবে। ঠিক আছে, এগুলা হচ্ছে মানে এগুলা উদাহরণ, এক্সাম্পল, এগুলো বুঝার কিছু নাই, এটা মুখস্থ করে ফেলবা। আরেকটা জিনিস দেখো, ফ্যাক্টরস এফেক্টিং দ্য জিএফআর, এটা হচ্ছে গ্যাননের একটা ছকের ছবি। হ্যাঁ, টেবিল 37.4। এখানে দেখো এতক্ষণ তো আমি তোমাদেরকে বললাম যে হচ্ছে এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আসবে রিটেনে, এই কোশ্চেনটা পাবাই। হ্যাঁ, এটা হচ্ছে যে ডিটারমিনেন্টস অফ দ্য জিএফআর বলো বা ফ্যাক্টরস দ্যাট ক্যান এফেক্ট দ্য জিএফআর, তাহলে হচ্ছে এভাবে বর্ণনা করে করে দিবা। বললামই তো, ব্রড কোশ্চেনের জন্য যদি আসে তাহলে একটুখানি কিভাবে দিবা যে এটা পারলে কি হয়, ওইটা পারলে কি হয়, এটা কমলে কি হয়, এভাবে করে দিবা। আর যদি 2 বা 3-এর জন্য আসে এভাবে ছকের এই জিনিসগুলা দিয়ে দিলেই হবে। আর এখানে দেখো ফ্যাক্টরস এফেক্টিং দ্য জিএফআর, অনেক সময় কিন্তু কোশ্চেনটা এইভাবেও আসে, ফ্যাক্টরস এফেক্টিং জিএফআর, সেম আগেরটাই এখানে সেম আগের জিনিসগুলো দিয়ে আসছে, একটু এখানে একটু অন্যভাবে বলছে। কিন্তু দেখো তোমরা যদি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস করতে চাও তাহলে কিন্তু তোমরা মানে গোলমাল পাকায় যাবে। হ্যাঁ, আমি তোমাদেরকে দেখাচ্ছি এটার জন্য যে জ্ঞানেরও এরকম একটা ছবি আছে, তোমরা এটা পড়লে এখন বুঝতে পারবা যে আগের জিনিসগুলাই এখানে বলা আছে, একটু মানে ব্যতিক্রম। দেখো একটা জিনিস প্রথম যেটা, চেঞ্জেস ইন রেনাল ব্লাড ফ্লো, আমি কিন্তু এটা তোমাদের রেনাল ব্লাড ফ্লোর কথা কিন্তু বলছি। কোথায় বলছি? ওই যে বললাম না যে হচ্ছে এখানে বলছি, দেখো এই দেখো এখানে হচ্ছে কিন্তু আমি অলরেডি এখানে বলছি যে ফ্র্যাকশন অফ দ্য প্লাজমা ফিল্টার্ড বাই দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি, তার মানে যে পরিমাণ ব্লাড ফ্লোটা আসতেছে সেটার উপর কিন্তু মানে এই জিনিসগুলো আগেই বলা আছে। হ্যাঁ, এখানে চেঞ্জেস ইন রেনাল ব্লাড ফ্লো বলতে এখানে বুঝাইছে ধরো এফারেন্ট আর্টেরিওল দিয়ে যে ব্লাড ফ্লোটা আসবে সেটা যদি ওই যে বেশি প্রেসারে যদি আসে, বেশি ব্লাড ফ্লো, তাহলে কিন্তু কি হবে, হাইড্রোস্ট্যাটিক প্রেসারটাও বেড়ে যাবে, গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার, তাহলে হচ্ছে কি হবে, জিএফআরটা কিন্তু কমে যাবে। আর যদি রেনাল ব্লাড ফ্লোটা যদি কম আসে তাহলে এফারেন্ট আর্টেরিওল দিয়েও কি আসবে, রেনাল ব্লাড ফ্লোটা কম আসবে, তাহলে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কি হবে, কমে যাবে। হ্যাঁ, তাহলে আলটিমেটলি জিএফআর কি হবে, কমে যাবে। হ্যাঁ, তাহলে জিএফআর ও কমে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো চেঞ্জেস ইন গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এটা তো আমি যে বললামই, এটাও এখন বললাম ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়লে কি হবে, কমলে কি হবে। তারপর দেখো চেঞ্জেস ইন সিস্টেমিক ব্লাড প্রেসার, অর্থাৎ ধরো যদি কারো ব্লাড প্রেসার বেশি থাকে তাহলে তার কিন্তু সেই বেশি প্রেসারে কিডনিতেও বেশি ব্লাড ফ্লো হবে, তাহলে বেশি ব্লাড ফ্লো হলে কিন্তু আলটিমেটলি তখন কি হবে, যে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারও তাহলে চেঞ্জ হবে, আলটিমেটলি কিন্তু জিএফআর এর উপরও এফেক্ট করবে। তারপর দেখো এফারেন্ট অর ডিফারেন্ট আর্টেরিওলার কনস্ট্রিকশন বলতে যে রেজিস্ট্যান্সটাকে বুঝাইছে, এটা কি কারণে কিভাবে কমবে বাড়বে এটাও আমি তোমাদেরকে বলছি। তারপর চেঞ্জেস ইন হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইন বোমেন্স ক্যাপসুলে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়লে কি হবে, কমলে কি হবে, এটাও তোমাদেরকে বলছি। এটা হচ্ছে ইউরেটেরাল অবস্ট্রাকশন বলতে ওই যে ইউরেটারে যদি কোনো অবস্ট্রাকশন থাকে তাহলে ওই যে ইউরেটারি অবস্ট্রাকশন বা রেনাল পেলভিসে যদি অবস্ট্রাকশন থাকে তাহলে কি হবে, আস্তে আস্তে হচ্ছে বোমেন্স ক্যাপসুল সোয়েলিং হবে, তখন ফিল্ট্রেশনটা কি হবে এটাও আমি তোমাদেরকে আগে বলেছি। এখন দেখো ইডিমা অফ দ্য কিডনি ইনসাইড টাইট রেনাল ক্যাপসুল, তখনও কিন্তু এই ইডিমা কিডনি যদি ওই যে অবস্ট্রাকশন হয়ে যদি ইডিমা হয় বা সোয়েলিং যদি হয় তাহলে কিন্তু আলটিমেটলি জিএফআর ও কিন্তু কমে যাবে, তাই না? তারপর চেঞ্জেস ইন কনসেন্ট্রেশন অফ দ্য প্লাজমা প্রোটিন, ওই যে আমি তোমাকে বলছি যে যদি কোনো কারণে বডিতে প্লাজমা প্রোটিনের পরিমাণ কি হয়, বেড়ে যায় বা কমে যায়, তখন কিন্তু আলটিমেটলি গ্লোমেরুলার ক্যাপিলারির প্লাজমা প্রোটিনের পরিমাণও কমবে বা বাড়বে,
তখন কিন্তু ওই গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েডাল অসমোটিক প্রেসারের উপরও কিন্তু কি হবে, তার গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েডাল অসমোটিক প্রেসারও হয় বাড়বে না কমবে। এখন দেখো এখানে একটা উদাহরণ দেয়া আছে ডিহাইড্রেশন। ধরো যদি কারোর ডিহাইড্রেশন হয়, অর্থাৎ ওই যে সেম চিনি আর পানির দ্রবণ, হ্যাঁ, যদি আমাদের বডিতে পানি কমে যায় কিন্তু প্লাজমা প্রোটিন তো ঠিক আছে, তখন কি হবে, সেই অল্প পরিমাণ পানিতে প্লাজমা প্রোটিনের কনসেন্ট্রেশনটা কিন্তু কি থাকবে, আলটিমেটলি বেশি থাকবে। তাহলে কলয়েডাল অসমোটিক প্রেসার আলটিমেটলি গ্লোমেরুলার ক্যাপিলারি প্লাজমা প্রোটিনের পরিমাণটাও বেশি থাকবে, তখন গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েডাল অসমোটিক প্রেসারটাও বেশি হবে, আলটিমেটলি কিন্তু ফিল্ট্রেশনটা কি হবে, কম হবে, তাই না? তার মানে ডিহাইড্রেশন হলে কিন্তু প্লাজমা প্রোটিনটা তোমার কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। আবার অপরদিকে দেখো হাইপোপ্রোটিনেমিয়া। হাইপোপ্রোটিনেমিয়া মানে কি, মানে বডিতে প্রোটিন কম। ধরো কেউ কম, হাইপার মানে বেশি, হাইপোপ্রোটিনেমিয়া মানে কম, বুঝতে পারছো? জি ম্যাডাম। ধরো কেউ কোনো কারণে মাছ মাংস ঠিক মতো খাচ্ছে না, তার কিন্তু প্রোটিন কম থাকতেছে, বা অনেক সময় এটা শুনবা যে প্রোটিন ইউরিয়া, অর্থাৎ ইউরিন দিয়ে প্রোটিন লস হয়ে যাচ্ছে, তারও কিন্তু বডিতে কি থাকতেছে, প্রোটিন কম থাকতেছে, তখন কিন্তু ওই যে গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েডাল অসমোটিক প্রেসারও কিন্তু সমস্যা হবে, ঠিক আছে? তারপর চেঞ্জেস ইন ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট। ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট কি, চেঞ্জ হলে কি হয় এটা আমি তোমাদেরকে বলছি। তারপর চেঞ্জেস ইন গ্লোমেরুলার ক্যাপিলারি পারমিয়েবিলিটি। আচ্ছা এই জিনিসটা দেখো, চেঞ্জেস ইন গ্লোমেরুলার ক্যাপিলারি পারমিয়েবিলিটি। পারমিয়েবিলিটি মানে বুঝাচ্ছে সেটা যে গ্লোমেরুলার ক্যাপিলারি যে মেমব্রেন, যেটা ফিল্ট্রেশন ব্যারিয়ার হিসেবে কাজ করতেছে, তাই না? এইটা দিয়ে তো তোমার ফ্লুইডটা হচ্ছে কোথায় যাবে, গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে বোমেন্স ক্যাপসুলে যাবে, তাই না? তো যদি কোনো কারণে ধরো গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেনের পোরের কোনো সমস্যা হয়, তাহলে কি হবে, যেভাবে আগে ফ্লুইডটা পারমিয়েবল হয়ে গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে বোমেন্স ক্যাপসুলে যাচ্ছিল সেভাবে যাবে না, তাহলে পারমিয়েবিলিটি কি হবে, হ্যাম্পার হবে। বুঝতে পারছো? এটাকে বলতেছে যে গ্লোমেরুলার ক্যাপিলারি পারমিয়েবিলিটি। বুঝতে পেরেছো? জি ম্যাডাম। তার মানে পারমিয়েবিলিটি যদি বাড়ে গ্লোমেরুলার ক্যাপিলারি, তাহলে আমাদের কি হবে, ফিল্ট্রেশনও খুব ভালো মতো হবে। আর যদি পারমিয়েবিলিটি কমে তাহলে ফিল্ট্রেশনও কম হবে। আরেকটা আছে কি, সরি, এটা হচ্ছে চেঞ্জেস ইন ইফেক্টিভ সারফেস এরিয়া। চেঞ্জেস ইন ইফেক্টিভ সারফেস এরিয়া। আচ্ছা ইফেক্টিভ সারফেস এরিয়া, সারফেস এরিয়া এটা কিসের, কার সারফেস এরিয়া বলছে বলো তো? গ্লোমেরুলার মেমব্রেন। হ্যাঁ, গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেনেরই সারফেস এরিয়া বলতেছে। আমি একটু আগে তোমাদেরকে বলছি যে সারফেস এরিয়ার উপরও কিন্তু আমাদের ফিল্ট্রেশনটা কতটুকু হবে সেটা নির্ভর করছে। কারণ কি, সারফেস এরিয়া যদি সুন্দর ভালো থাকে, ঠিকঠাক মতো থাকে, তাহলে ফিল্ট্রেশন যতটুকু হওয়ার হবে। কিন্তু যদি কোনো কারণে সারফেস এরিয়া কমে যায় কোনো ডিজিজ হয়ে, তাহলে কিন্তু আলটিমেটলি ফিল্ট্রেশনও কমে যাবে। তাহলে তোমরা এটা বুঝতে পারছো? এখন যদি তোমরা ধরো পড়ো আস্তে আস্তে পড়লে আরো দেখবা তোমাদের ক্লিয়ার হবে।